হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। আজকে এনআইএস ডিএলএড 2025 টিচার রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না তাই নিয়ে কলকাতা হাইকোর্টে একটা মামলা করানো হয়েছিল। সেই মামলাটা এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটরাই করিয়েছিল আর সেই হেয়ারিংটা অলরেডি হয়ে গেছে। মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট আজকে হেয়ারিং হয়েছে। তার ভিডিওটা একটু পরে আমি নিজের চ্যানেলে আপলোড করে দেবো। কিন্তু আজকে হেয়ারিংয়ে কী হয়েছে সেইটা আপনাদেরকে আগে জানিয়ে দিচ্ছি। প্রথম, এনআইএস ডিএলএড পক্ষ থেকে সব্যসাচী দত্ত যিনি সিনিয়র অ্যাডভোকেট উনি দাঁড়িয়েছেন। উনি নিজের যা রিকোয়েস্ট আছে সেইটা কোর্টের সামনে রেখেছেন আর উনি রিকোয়েস্ট করেছেন কি এনআইএস ডিএলএডদেরকে 2025 টিচার রিক্রুটমেন্টে অংশগ্রহণ করা দেওয়া হোক, কারণ সুপ্রিম কোর্ট অলরেডি এনআইএস ডিএলএডদেরকে ভ্যালিড ডিএলএড সার্টিফিকেট হোল্ডার জানিয়ে দিয়েছে। আর বিশ্বনাথ হোক, কৌশিক দাস কেস হোক, নাহলে আপনার জয়বীর সিং কেসে, তার ছাড়া অনেক মাল্টিপল জাজমেন্টে এনআইএস ডিএলএডদেরকে সুপ্রিম কোর্ট অলরেডি জানিয়ে দিয়েছে কি এই ডিএলএড সার্টিফিকেটটা একটা ভ্যালিড সার্টিফিকেট আর গভর্নমেন্ট আর কোনো ইনস্টিটিউশন জন্য পুরোপুরি এলিজিবল আছে। এই প্রপোজালটা রিকোয়েস্টটা বলতে পারো, সেইটা সব্যসাচী দত্ত রেখেছেন। তারপরে বোর্ড পক্ষে এমনি যা একটা কোর্ট প্রসিডিওর আছে, যারা কেস ফাইল করবে আগে ওদেরকে নিজে কেন ওরা এই কেস ফাইলটা করেছে সেইটা কোর্টে জানাতে হবে। তারপরে যারা রেসপন্ডেন্ট পার্টি থাকবে তারা মানে এক্সকিউজ দেবে, রিজন দেবে কি কারা ওরা কেন ওরা এদেরকে পার্টিসিপেট করানো দিচ্ছে না। তারপরে যা সব্যসাচী দাস নিজে কথাটা শেষ করলো। তারপরে বোর্ড আর রেগুলার ডিএলএডদের মধ্যে একটা বড় জোট আমরা দেখতে পেরেছি। বোর্ড পুরোপুরি রিকগনাইজেশন মানে এনওসি নিয়ে খেলেছে আজকে কলকাতা হাইকোর্টে, আর রেগুলার ডিএলএডরা টেট ম্যাটারটা নিয়ে কোর্টে খেলেছে এনআইএস ডিএলএডদের বিরুদ্ধে। যারা আপনারা হেয়ারিংটা যদি দেখতে পারবে, পরিষ্কারভাবে দেখা যাচ্ছে বোর্ড আর রেগুলার ডিএলএডদের মধ্যে ভালোই একটা জোট হয়ে গেছে। কোনটা গভর্নমেন্ট আছে কোনটা রেগুলার ডিএলএড যদি আপনারা খুব ভালো করে না দেখলে আপনারা বুঝতেই পারবে না, কারণ গভর্নমেন্ট একদম স্ট্রিক্টলি এনআইএস ডিএলএড বিরুদ্ধেই কথা বলছে। সেইটা আমাদের অলরেডি সুপ্রিম কোর্টে বলেছে এনআইএস ডিএলএড বিরুদ্ধে কথা, কিন্তু এত বেশি আমাদের আশা ছিল না কি যে কথাটা রেগুলার ডিএলএড এনআইএস ডিএলএডের বিরুদ্ধে বলছে সেম কথাটা আজকে গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, টিএমসি গভর্নমেন্টও এনআইএস ডিএলএড বিরুদ্ধে বলেছে। অনেক বলতে পারে না, আজকে তো গভর্নমেন্টে কোনো অ্যাডভোকেট ছিল না, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডে অ্যাডভোকেট যা বলা হয়েছে বলেছে, কিন্তু ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি গভর্নমেন্ট একটা কন্ট্রোল সব ডিপার্টমেন্টেই থাকে। যাই হোক, সেটা আপনারা হেয়ারিং দেখতেই বুঝতে পারবেন কি বোর্ড আর রেগুলার ডিএলএডদের মতো কী করে একটা জোট হয়েছে। আজকে কি হয়েছে, আগে বোর্ড দাঁড়িয়েছে আর অনেক কলকাতা হাইকোর্টে জানিয়েছে কি স্কুল ডিফিনেশনটা কি, আলাদা আলাদা উনি যা একটা আছে সেইটা কলকাতা হাইকোর্টে দেখিয়েছেন। তারপরে 2-3টা উনি পয়েন্টগুলোটা যা ধরেছেন, প্রথম উনি বলছেন কি যে স্কুলটা রিকগনাইজ নেই সেই স্কুলটা অ্যাকচুয়ালি স্কুলই নেই, ওনার যা আরটি অ্যাক্ট 2010-এ যা একটা আছে। তারপর উনি একটা, আমি জানি না কেন উনি কথাটা বলছে, উনি বলেছে কি এদের যা অ্যাডমিশন সময় এদের কোনো ভেরিফিকেশান প্রপার ভেরিফিকেশান হয়নি, এমনি একটা কথাটা উনি বলেছেন। তার সাথে সাথে যে স্কুলটা রিকগনাইজ নেই তা সেই স্কুল কনসিডার করাই যাবে না। তারপরে উনি বলেছে সুপ্রিম কোর্ট যখন 2022 টিচার রিক্রুটমেন্টে এনআইএস ডিএলএডদেরকে অ্যালাউ করিয়েছিল কৌশিক দাসের কেসে, তারপর উনি যখন খোঁজ নিয়েছেন মানে ওদের স্ক্রুটিনি করানো হয়েছে, তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট একটা উনি লমসাম 90% অ্যারাউন্ড না হতে ওর থেকে বেশি উনি জানিয়েছেন কি এমনি ক্যান্ডিডেট আছে যারা জেনুইন ক্যান্ডিডেট না। আর ইনডাইরেক্টলি উনি এটাও বলেছেন কি যা এই শুধু অ্যাডমিশন জন্য অনেক প্রাইভেট স্কুলে সার্টিফিকেটটা দেখে ওরা শুধু অ্যাডমিশনটা নিয়েছে, কারণ এনআইএস থেকে যখন ডিএলএড করানো হয়েছে সেটা একটা অনলাইন প্রসিডিওর ছিল, খুব বেশি সেখানে ভেরিফিকেশন হয়নি কি কারা জেনুইন টিচার আছে কারা আনজেনুইন টিচার আছে, তাই জন্য শুধু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা প্রাইভেট স্কুল থেকে কোনোভাবে এরা ম্যানেজ করে অ্যাডমিশনটা নিয়ে নিয়েছে। এরকম করে একটা মেন দাবিটা যে বোর্ড দিয়েছে সেইটা এনওসি মানে রিকগনাইজেশন অফ স্কুলটা নিয়ে বোর্ড আর্গুমেন্ট করেছে।
তারপরে উনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন কি ম্যাক্সিমাম এনআইএস ডিএলএডরা ওদের সব ডকুমেন্টগুলো আটেনি। তার মাঝখানে উনি এটাও জানিয়েছে কি অনেক এমনি ক্যান্ডিডেট যেখানে ক্রাইটেরিয়াতে ছিল কি আপনাদেরকে স্যালারি স্লিপটা দেখিয়ে দিতে হবে, তাহলে যে ক্যান্ডিডেট বলছে আমাদের স্কুলে রিকগনাইজ আছে অন্য ক্যাটেগরিটা ফুল পর্যায়ে, ওদের স্যালারি স্টেটমেন্টটা যখন ওরা ইন সার্ভিসে ছিল সেই স্যালারি স্টেটমেন্টটা ওদেরকে দেখিয়ে দিতে হবে। মানে অনেক এমনি বলেছিল মাঝখানে কি বোর্ড অনেক কিছু রিল্যাক্স করে দিয়েছে, শুধু আপনাদের এনওসি আর টেটটা নিয়ে ওরা স্টিক আছে, কিন্তু আজকে স্যালারি স্টেটমেন্টটা যা চাওয়া হয়েছিল সেটা আজকে আবার বোর্ড কলকাতা হাইকোর্টে সেই স্যালারি স্টেটমেন্ট জন্য নিজে পয়েন্টটা রেখেছে বোর্ডে। তাহলে বোর্ডে কথাটা অ্যাট লাস্ট এইটা শেষ হয়েছে কি যে স্কুলে রিকগনাইজ স্কুল নেই তার সাথে সাথে সাইলেন্টলি ওরা এটাও জানিয়ে দিয়েছে কি যদি স্কুলটা রিকগনাইজ হলে আর যদি আপনার স্যালারি স্টেটমেন্টগুলোটা কেমনি আছে সেইটা ব্যাঙ্ক স্টেটমেন্টগুলোটা ওখানে দেখিয়ে দিতে হবে। তো বোর্ড এই পয়েন্টটা রেখেছে। তারপরে রেগুলার ডিএলএড পক্ষে যে অ্যাডভোকেট ছিল উনি টেটটা মেন টপিকটা উনি মানে তুলেছেন কলকাতা হাইকোর্টে। মানে আগে থেকে ওদের জোট হয়ে গিয়েছিল রেগুলার ডিএলএড আর বোর্ডের মধ্যে কি আমি মানে বোর্ড এনওসি পয়েন্টটা তুলবে তার সাথে সাথে স্যালারি স্টেটমেন্টটা আর রেগুলার ডিএলএডটা আপনার টেট পয়েন্টগুলোটা তুলবে। এমনি তো আমি বলছি না কি 100% এইটাই হয়েছে, কিন্তু বোর্ডে যখন হেয়ারিংটা হয়েছে আমরা এইটাই দেখেছি বোর্ড শুধুমাত্র এনওসি নিয়ে পুরোপুরি স্টিক ছিল, তার সাথে সাথে একটু সাইলেন্টলি ব্যাঙ্ক স্টেটমেন্ট কথাটা বলানো হয়েছে। তারপরে রেগুলার ডিএলএড যা অ্যাডভোকেট ছিল উনি পুরো ম্যাটারটা টেট উপরেই আর টেট উপর পয়েন্টগুলোটা উপরে নিয়ে উনি আর্গুমেন্ট করেছেন। তারপরে উনি দেখিয়েছেন কি আরটি অ্যাক্টে যে একটা নিয়ম আছে 2011 থেকে যারা 2017 অবধি যারা কোয়ালিফাই করেছিল তাদের জন্যই শুধু এই কোর্সটা ছিল, আর উইদাউট টেট এরা কী করে স্কুলে চাকরি পেয়ে গেছে। তারপরে আলাদা আলাদা উনি অনেক জাজমেন্টগুলোটা দেখেছি কি এদের পুরো টেট সার্টিফিকেটটাই বাতিল করা হোক। ইনডাইরেক্টলি উনি বলেছেন কি এমনি ক্যান্ডিডেট যাদের টেট সার্টিফিকেট ছিল না 2017 আগে তাদেরকে টেট সার্টিফিকেটটাও বাতিল করা হোক, কারণ ওরা একটা ফ্রড করে এই কোর্সগুলোটা করেছে। তো আলটিমেটলি যা আপনাদের বোর্ড আর আপনার রেগুলার ডিএলএড যা পয়েন্টগুলো মেনলি পয়েন্টটা ছিল এনওসি আর আপনার টেটগুলোটা নিয়ে ওরা নিজের কথাটা তুলেছে। কিন্তু আজকে হেয়ারিং পরে সবাই যখন আমি আপলোডটা করবো আপনারা নিজে দেখে নেবেন, আজকে হেয়ারিং শুধুমাত্র 2025 টিচার রিক্রুটমেন্টের জন্য ছিল না, আজকে হেয়ারিং ইনডাইরেক্টলি 2022-এ যারা টিচার রিক্রুটমেন্টে পার্টিসিপেট করেছে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ বোর্ড নিজের স্ট্যান্ডটা আজকে কলকাতা হাইকোর্টে ক্লিয়ার করে দিয়েছে কি 90% থেকে বেশি ক্যান্ডিডেট। আগে তো উনি বলেছে হ্যাঁ পুরো ক্যান্ডিডেটটাই ইনভ্যালিড, তারপরে ওনার সাথে একটা অন্য অ্যাডভোকেট ছিল ওনার নামটা আমার জানেন, উনি বলেছে কি না পুরোটা না ম্যাক্সিমাম এখানে 90% ওয়ার্ডটা কেন বলা হয়েছে সেটাও আমি জানিয়ে দিচ্ছি। কারণ সেই এনআইএস থেকে অনেক এমনি টিচাররাও ডিএলএড করেছে যারা প্যারা টিচার আছে, যারা গভর্নমেন্ট আন্ডারে ডাইরেক্টলি কাজ করে, অনেক এমনি টিচার আছে যারা সর্ব শিক্ষা অভিযান আন্ডারে কাজ করছে, তাই জন্য ওরা 100% আগে উনি বলে ফেলেছিলেন, তারপর পরে উনি রিভার্ট করে উনি বলেছেন না 90% প্লাস ক্যান্ডিডেট আছে যারা ভুলভাল সার্টিফিকেটটা দেখে এখানে অ্যাডমিশনটা নিয়েছে। তাহলে এইটা আজকে রিসপন্ডেন্ট যারা ছিল মানে প্রাইমারি বোর্ড আর রেগুলার ডিএলএড অ্যাডভোকেটদের যা বলেছে উনি বলে দিয়েছে। তারপরে নেক্সট হেয়ারিংটা এক্ষুনি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু ভার্বালি যে অর্ডারটা পাস করানো হয়েছে 9 জানুয়ারিতে আবার নেক্সট হেয়ারিংটা হবে। তারপরে 26/10 নিজের কাউন্টারটা রাখবেন কি যে এলিগেশনটা বোর্ড আর আপনার রেগুলার ডিএলএডটা দিয়েছে কি এই সব ডকুমেন্টটা নেসেসারি ছিল অ্যাডমিশন সময়, তার কাউন্টারটা 26/10 আশা করছি 9 জানুয়ারিতে দেবেন। তাহলে ভিডিওটা যখন আজকে পার্ট 1 ভিডিওটা আপলোড হবে অনেক দেখে এমনি ভয় পেয়ে যাবেন না আপনি কি যা আজকে তো যা হচ্ছে আমাদের সব বিরুদ্ধেই সাবমিশন দেওয়া হচ্ছে, তাই জন্য আমি এই ভিডিও মানে কোর্টে হেয়ারিং ভিডিও আপলোড করার আগে আমি এই ভিডিওটা করছি, কারণ অনেক দেখে ভয় পেয়ে যাবে কি এইটা কি হলো আমাদের বিরুদ্ধেই সব যাচ্ছে। তো আজকে যারা আর্গুমেন্ট করেছে ওদের অলরেডি আমাদের বিরুদ্ধেই ছিল, আমাদের আগে থেকেই জানা ছিল কি প্রাইমারি বোর্ড আমাদের বিরুদ্ধেই সাবমিশন দেবে, রেগুলার ডিএলএডটা আমাদের বিরুদ্ধেই সাবমিশন দেবে, সেইটা মানে খুব এক্সপেক্টেড ছিল কি এনআইটিএল এর বিরুদ্ধে আশা ওরা তো আমাদের বিরুদ্ধেই কেস করেছে, তো নিশ্চয়ই ওরা আমাদের বিরুদ্ধেই সাবমিশন দেবে। তো দেখো খুব বেশি ভয় পাবে না, এটাও আমি বলছি না কি 100% এনআইটিএল জিতে যাবে, কিন্তু শুধু আজকে আর্গুমেন্ট দেখে আপনারা ভয় পাবে না। 9 তারিখে আবার এনআইটিএল মামলা কলকাতা হাইকোর্টে অলরেডি লিস্টিং আছে, শুধুমাত্র এই এনআইটিএল 2025 টিচার রিক্রুটমেন্ট নেই, তার সাথে সাথে কৌশিক দাসের যা মামলা করানো হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে 2022 টিচার রিক্রুটমেন্টের জন্য, সেই মামলাটাও 9 তারিখেই হিয়ারিং আছে। তার মানেটা হলো দুটো মামলাটাকে আশা করছি একসাথে পুরো মার্জ করে 9 তারিখে যখন হিয়ারিংটা হবে একসাথেই হবে।
এনআইএসডিএলের পক্ষ অনেক ডকুমেন্টগুলোটা আছে। তার মাঝখানে একটা আর বড় আপডেটটা আছে কি 4 জানুয়ারি মানে 9 তারিখ আগে 4 জানুয়ারি গুয়াহাটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও একটা মামলা করানো হয়েছে অলরেডি এনআইএসডিএল নিয়ে। তার সাথে সাথে সুপ্রিম কোর্টেও একটা মামলা করানো হয়েছে, সেটা অলরেডি আমি আপনাদেরকে ভিডিওটা দেখিয়ে দিয়েছি। তার হেয়ারিংটাও আপনাদের জানুয়ারি মাসেই আছে, তো দেখা যাক কি হতে পারে। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, যেখানে বোর্ডে অ্যাডভোকেট জানিয়েছে কি এরা কন্টেম অফ কোর্ট যখন সুপ্রিম কোর্টে ফাইল করেছিল সেখান থেকে ওদের কেসগুলোটা ডিসপোজ হয়ে গেছিলো, কিন্তু সেইটাও ওখানে বলা উচিত ছিল যখন কন্টেম অফ কোর্ট কেসটা ফাইলটা ডিসপোজ হয়েছে সেই সময় লিবার্টি দেওয়া হয়েছিল এনআইএসডিএল ক্যান্ডিডেটদেরকে, যা যদি আপনারা ভাবছেন আর্টিকেল 14টা ভায়োলেট হচ্ছে তাহলে আপনারা কলকাতা হাইকোর্ট আবার গিয়ে মামলাটা করতে পারেন, সেই জিনিসটা ওরা বলেনি। শুধু এইটা বলে দিয়েছে কৌশিক দাস আবার পরে একটা কন্টেম অফ কোর্ট মামলা করেছিল সেইটাকে ডিসপোজ করানো হয়েছিল, কিন্তু সেই অর্ডার সেই ডিসপোজ পরে অর্ডারটা কি এসেছে সেটা প্রাইমারি বোর্ড আজকে কোর্টে জানায়নি। তার সাথে সাথে একটা মামলা যা কৌশিক দাস সুপ্রিম কোর্টে করেছিল সেটা আবার বোর্ড জানিয়েছে কি সেটাকে আবার পরে উইথড্র করানো হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। তো উইথড্র আমি জানি না ওই সেই কেসটা কখন উইথড্র করানো হয়েছে, কিন্তু যখন কৌশিক দাস কন্টেম অফ কোর্ট মামলাটা যখন কলকাতা সুপ্রিম কোর্ট থেকে ডিসপোজ করানো হয়েছে সেখানে অলরেডি লিবার্টিটাও দেওয়া হয়েছিল কি যদি আপনারা ভাবছেন আর্টিকেল 14-এ আপনাদের ভায়োলেট হচ্ছে ইকুয়ালিটি তাহলে আপনারা হাইকোর্টে চলে যাবেন। তো নিশ্চয়ই যে কোর্টটা সুপ্রিম কোর্টে পেন্ডিং ছিল তাদেরকে তো উইথড্র করানো উচিত, কারণ যখন কোর্ট অলরেডি লিবার্টিটা দিয়ে দিচ্ছে অন্য কেসটা আবার সে সুপ্রিম কোর্টের সেম বেঞ্চে যখন আমরা তুলব তাহলে সেইটা তো আবার কোর্ট সেম রাইটে দেবে। তাই জন্য হতে পারে, আমি 100% বলছি না, কিন্তু তাই জন্য সেই কেসটাকে উইথড্র করানো হয়েছিল, যেটা বোর্ড সেই জিনিসটাকে ওখানে জানায় নেই। তো যাই হোক 9 তারিখ আবার কখন হেয়ারিং, 9 তারিখে যখন হেয়ারিংটা হবে আমি দিয়ে দেবো। তার মাঝখানে 6 তারিখ আবার একটা আন্দোলন জন্য ডাক দেওয়া হয়েছে। আপনারা আজকে হেয়ারিং যখন দেখবেন আপনারা নিজেই বুঝতে পারবেন কি বোর্ড কোনোভাবেই আমাদের পক্ষ নেই। এনআইএসডিএলটা অত লিডার অত মন্ত্রীর সাথে কথা বললো ডাইরেক্টলি সবাই সিএম পাশে নিজের ডকুমেন্টগুলোটা দিয়েছে, তারপরেও কিছু হচ্ছে না, তার মানে গভর্নমেন্ট আমাদের পক্ষ কোনো স্টেপটা নেবে না। আমাদেরকে নিজেই বড় আন্দোলনটা করে দৃষ্টি আকর্ষণটা করতে হবে আর এই মামলাটাকে একটা স্টেট লেভেলে মামলাটা করতে হবে, তারপরেই আশা করি গভর্নমেন্ট আমাদের পক্ষ কিছু শুনবে। এমনি যা বোর্ড থেকে হোক মিনিস্টার হোক সিএম মমতা ব্যানার্জিকে আমরা ইনডাইরেক্টলি হাতে কাগজটা দিয়েছিলাম, কালীঘাটও 2-3 বার যাওয়া হয়েছিল, তারপরে আপনাদের বাইপাসে যা টিএমসি ভবন আছে সেখানে গিয়ে কথা বলানো হয়েছে, কিন্তু কিছু আছে যা আর্গুমেন্ট হয়েছে বোর্ড 1%ও এনআইএসডিএলের পক্ষে সফট ছিল না। তার মানেটা হলো বোর্ড নিজের স্ট্যান্ডটা কোনো দিন চেঞ্জ করবে না, আমাদেরকে একটা বড় আন্দোলনটা করতে হবে। আন্দোলন ডেটটা অলরেডি আপনাদেরকে জানানো হয়েছে 6 তারিখে এনআইএসডিএলের যে আন্দোলন আছে, আর এই আন্দোলনটা অলরেডি পারমিশন নিয়ে করানো হচ্ছে, এমনি কোনো ভয় নেই কি আমরা যখন আন্দোলন নামবো পুলিশ আমাদেরকে তুলে নেবে, এমনি কিছু নেই। আপনাদের পুলিশ স্টেশন বিধাননগর পুলিশ স্টেশন থেকে অলরেডি পারমিশন নেওয়া হয়েছে কি আমরা আন্দোলন করছি আপনারা পারমিশন দিন, ওনারা অলরেডি আমাদেরকে পারমিশনটা দিয়ে দিয়েছে। তার সাথে সাথে পুলিশ প্রোটেকশনটাও বিধাননগর পুলিশ স্টেশন থেকে ওরাই দেবে, তো এমনি কিছু ভয় নেই। শুধু কিন্তু আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করা হচ্ছে আপনারা সেই আন্দোলনকে পার্টিসিপেট করুন, আর এরপরে যখন কেস মামলা আবার উঠবে তো দেখা যাক কী হচ্ছে। মাঝখানে কোনো নতুন আপডেট আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।